সুপ্রভাত বন্ধুরা। আজ 23শে এপ্রিল 2025, পুরীতে আমাদের তৃতীয় দিন। আজকে আমাদের গন্তব্য হলো কোণারক মন্দির, ধৌলিগিরি, নন্দনকানন এবং যদি সময় থাকে তাহলে লিঙ্গরাজ মন্দির। সকালে ব্রেকফাস্ট করে সকাল 9টা নাগাদ আমরা আগের দিনের মতোই একই ট্রাভেলার থেকে গাড়ি নিয়ে মেন রোড দিয়ে ইনোভা দিল, এবারে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। বন্ধুরা, বলবো এসি গাড়িতে এই ধরনের এত বাজে অভিজ্ঞতা আমাদের প্রায় কোনো দিন হয়নি। আমরা ছিলাম 8 জন, আমাদের দিল একটা ইনোভা গাড়ি, এমনিতেই হয়নি ঠিক মতন, ছোটো গাড়ি ছিল। তার মধ্যে প্রথম থেকেই গাড়ির এসি প্রায় চলছিলই না, গরমে হাঁসফাঁস করছিলাম আমরা। এবারে আসার সময় পুরো এসি বন্ধ করে আমরা ফিরেছিলাম। গাড়ির মালিক ফোন ধরছিল না। রাতে যখন টাকা দিতে হবে তখন একজন মহিলা ফোন ধরলো এবং তাকে সব বলার পরে সে বললো 200 টাকা কম করতে পারেন। এসি আর নন এসির ভাড়ার তফাৎ হলো 200 টাকা। আমরা পুরো 3000 টাকাই দিলাম। আপনারা ট্রাভেল করার সময় এই জিনিসগুলো কিন্তু ভালো করে জেনে নেবেন। 10টা 10 মিনিট নাগাদ আমরা কোণারক মন্দিরে পৌঁছালাম। টিকিটের দাম 40 টাকা পার হেড। মন্দিরটি ঘোরার জন্য আমরা 200 টাকা দিয়ে একজন গাইড ঠিক করলাম। কোণারক নামটির অর্থ কোণ বা কোণা এবং অর্ক অর্থাৎ সূর্য। এই মন্দিরটি সূর্যদেবকে উৎসর্গীকৃত একটি মন্দির। এই মন্দিরটি সূর্যের বিভিন্ন অবস্থানের গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। কোণারকের সূর্য মন্দিরটি পুরী থেকে 35 কিলোমিটার ও ভুবনেশ্বর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। এটি ভারতের 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে। মন্দিরে ঢুকতে যে সিংহমূর্তিটি এক রণহস্তিকে ও তারও নিচে মানুষকে বধ করছে, এর মানে হলো মানব সম্প্রদায় শক্তি ও ধন প্রাচুর্যের নিচে আস্তে আস্তে চাপা পড়ে যাচ্ছে। এই কোণারকের সূর্য মন্দিরকে ইউরোপীয় নাবিকরা বলতো ব্ল্যাক প্যাগোডা। এই মন্দির গড়ে ওঠার পেছনে অনেক কাহিনী বা ইতিহাস আছে। 1255 পূর্ব খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব প্রথম বাংলা জয়ের স্মারক রূপে চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দির প্রতিষ্ঠা করেন। আবার পুরাণ মতে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব অত্যন্ত রূপবান ছিলেন। শাম্বর রূপে সবাই মোহিত ছিল। শাম্ব একদিন নারদের ডাকে সাড়া না দেওয়ায় নারদ এর প্রতিশোধ নেবার জন্য শাম্বকে গোপিনীদের কাছে পাঠান, যার ফলে কৃষ্ণ রেগে যান। রেগে গিয়ে শাম্বকে শাপ দেন যে তার রূপ হারিয়ে যাবে। শাম্ব তখন দুঃখে সূর্যদেবের উদ্দেশ্যে কঠোর তপস্যা করেন। সূর্যদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার হারানো রূপ ফিরিয়ে দেন। তখন শাম্ব এই স্থানে মন্দির স্থাপন করেন। মন্দিরের ভেতর সূর্যদেবের বিগ্রহ স্থাপন করেন। তিনি যেহেতু এই চন্দ্রভাগা নদের পাশে তপস্যা করেছিলেন, তাই এখানে মন্দিরটি গড়ে তোলেন। তিনি এমনভাবে তৈরি করেছিলেন যাতে সূর্য উদয়ের প্রথম আলো এই মন্দির প্রাঙ্গণে এসে পড়ে। আজও সূর্য উদয়ের প্রথম আলো এই মন্দিরের প্রাঙ্গণে এসে পড়ে। এই মন্দিরের পরিকাঠামোর জন্য লোহার বিম ব্যবহার করা হয়েছিল। কলিঙ্গ রীতিতে নির্মিত মন্দিরের চূড়াগুলি পিরামিড আকৃতির। মন্দিরের উচ্চতা প্রায় 857 ফুট, তবে অনেকাংশ বালিতে ডেবে যাওয়ার দরুন বর্তমান উচ্চতা 200 ফুট। মন্দিরটি ধূসর বেলে পাথরে নির্মিত।
সূর্যদেবের রথের আকারে গড়া হয়েছে। সামনে রয়েছে 7টি ঘোড়া এবং 24টি চাকার উপর পুরো মন্দির নির্মিত। এই 24টি চাকা হলো এক একটি সূর্য ঘড়ি। হাতে লাগাবে না সেন্টার থেকে সকালে 6টা, এখানে হাতের ছাই এখানে পড়লে 6টা, 6টা 7:30টা, 9টা 10:30টা, এখানে পড়লে 12, ভগবান গড়ির নিচে 12। আচ্ছা 12 থেকে 1:30, 3, 4:30 সন্ধ্যা সমান 11টা বাজিও 3-4 মিনিট বাকি। 11টা হয়নি, 3-4 মিনিট বাকি। 11টা বাজবে 3-4 এই মিনিট বাকি। চাকার ভেতরে দাঁড়গুলো সূর্য ঘড়ির সময়ের কাঁটা। 8টি দাড়ি মানে অষ্টপ্রহর। এখনো নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে। মন্দিরে বিস্ময়কর অপূর্ব স্থাপত্যশৈলী, ভাস্কর্য কীর্তি ও অনন্য শিল্প সম্ভার। বেদি থেকে চূড়া পর্যন্ত প্রতি জায়গায় পাথরের ভাস্কর্য, কারুকার্য রয়েছে। দেবতা, অপ্সরা, কিন্নর, গন্ধর্ব, নাগ, মানুষ, বরবধূর বিয়ের শোভাযাত্রা, রাজার যুদ্ধ প্রস্তুতি, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, শিকারের দৃশ্য ইত্যাদি কারুকার্য রয়েছে। শোনা যায় মন্দিরের ভেতরে যে সূর্যদেবের বিগ্রহ ছিল তা নাকি হাওয়াতে ঝুলত। এর কারণ হিসাবে মন্দিরের মাথায় যে বিশাল প্রায় 52 টনের চুম্বক ছিল তার চুম্বকত্বতেই নাকি এটাই হতো। আজ এই মন্দির অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। সূর্যদেবের বিগ্রহ অপসারণের পর কোণারকের পূজা ও আরতি বন্ধ হয়ে যায়। বাংলার সুলতান সুলাইমান খান কর্নানির সেনাপতি কালাপাহাড় আক্রমণে কোণারক মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়। দ্বিতীয়ত, নরসিংহদেব মুসলিম মেয়েকে বিয়ে করার জন্য বহিষ্কৃত হন। তার ফলে তিনি নিজেই এই মন্দির ধ্বংস করেন। পর্তুগিজ জলদস্যুরা মন্দিরের মাথায় থাকা চুম্বকটি নষ্ট করে দেয়, ফলে মন্দিরের অনেকাংশ ধ্বংস হয়ে যায়। 1626 সালে খুরদার তৎকালীন রাজা পুরুষোত্তম দেবের পুত্র নরসিংহদেব সূর্যদেবের বিগ্রহটি পুরী জগন্নাথের মন্দিরে নিয়ে যান। তিনি অনেক প্রস্তরখণ্ডও নিয়ে যান, এমনকি নবগ্রহ নামে একটি প্রস্তরখণ্ডও তিনি পুরীতে নিয়ে যান। মারাঠা শাসন আমলে কোণারক থেকে অনেক ভাস্কর্য, প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে যাওয়া হয়। 1779 সালে কোণারক থেকে অরুণ কুম্ভ নামে বিশাল একটি স্তম্ভ নিয়ে পুরীর সিংহদ্বারের সামনে স্থাপন করা হয়। এইভাবে মন্দিরের অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত হয়। 1800 শতক নাগাদ কোণারক মন্দির তার সকল গৌরব হারিয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। মন্দির চত্বর ও আশেপাশে ঘন জঙ্গলে ছেয়ে যায়। জলদস্যু ও ডাকাতের আস্তানা পরিণত হয়। 1904 সালে বড়লাট কার্জন এই মন্দিরটি উদ্ধার করেন, তবে আরও আগে মূল মন্দিরটি অবলুপ্ত হয়। আমরা যেটাকে দেখি সেটা আসলে নাট মন্দির। প্রাচীন ভারতীয় স্থপতি ও ভাস্কর্যের শিল্প নৈপুণ্য ও সৃষ্টিশীলতা আজও মানুষকে বিস্ময়ে মুগ্ধ করে। এই মন্দিরের অনেক ইতিহাস আছে, সবটা জানা বলা সম্ভব না। আমি যতটুকু জানি ততটুকুই বলেছি। সারা বছর ধরে নানান জায়গা থেকে মানুষজন এখানে আসেন এই অপূর্ব স্থাপত্যের নিদর্শন দেখতে। প্রায় 1 ঘন্টার উপর মন্দিরটি ভালো করে ঘুরে এবার আমরা চললাম ধৌলিগিরি। ধৌলগিরি যাচ্ছি আমরা। যা গরম পড়েছে কেউ এলো না। প্রায় 1:20 মিনিট নাগাদ আমরা ধৌলিগিরি এলাম। গরমে কেউ বের হলো না। আমি একা মন্দিরটি ঘুরে দেখলাম। ঘুরে দেখলে বলাটা মনে হয় ভুল হলো,
মন্দিরের পাথরের মেঝেতে পা রাখা যাচ্ছিল না, এত গরম। রক্তক্ষয়ী কলিঙ্গ যুদ্ধের শান্তির লক্ষ্যকে স্মরণ করে এবং শান্তি স্থাপনের উদ্দেশ্যে এই স্তূপটি নির্মিত করা হয়েছিল। 1972 খ্রিস্টাব্দে জাপান ও কলিঙ্গ বৌদ্ধ সংঘ এই শান্তিস্তূপ বা প্যাগোডাটি নির্মাণ করে। মানবজাতির ইতিহাসে সর্বকালের অন্যতম রক্তাক্ত যুদ্ধ হিসাবে এটি নথিভুক্ত। তবে এই রক্তক্ষয়ী যুদ্ধের শেষ যে এত সফলভাবে শান্তি স্থাপন করবে তা পৃথিবীর ইতিহাসে একটি বিরলতম ঘটনা। মনে করা হয় যুদ্ধটি খ্রিস্টপূর্ব 261 অব্দে হয়েছিল। অশোকের কলিঙ্গ আক্রমণের কারণ মূলত ছিল দুইটি। প্রথমটি হইল কলিঙ্গ একটি সমৃদ্ধ ভূমি যা সাহসী স্বাধীন সামন্ত প্রধানদের দ্বারা শাসিত হতো এবং এর মতো কোনো সংগঠিত সেনাবাহিনী ছিল না। দ্বিতীয়ত, চন্দ্রগুপ্ত মৌর্য ছাড়া, মানে ইনি অশোকের পিতামহ ছিলেন, আর কেউ কলিঙ্গ আক্রমণ করতে ব্যর্থ হন। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে ধৌলি পাহাড় বরাবর প্রবাহিত দয়া নদী যুদ্ধক্ষেত্র থেকে রক্তপাতের কারণে লাল হয়ে যায়। যুদ্ধের বিভৎসতায় সম্রাট অশোক পরিতাপ জ্বালায় জর্জরিত হন। বিষাদগ্রস্ত হয়ে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং প্রচার শুরু করেন। অহিংসার পথে সাম্রাজ্য পরিচালনার মনস্থ করেন। তিনি শপথ নেন আর যুদ্ধ নয়, জীবনের অবশিষ্ট দিনগুলি তিনি জনহিতকর কাজে লিপ্ত থাকবেন। প্রেম আর ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করবেন। এখান থেকে তিনি চণ্ডাল অশোক থেকে ধর্ম অশোকে রূপান্তরিত হয়েছিলেন। ধৌলির পাহাড়ের গায়ে তিনি ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন সব মানুষই আমার ভাই। শিলালিপিতে উৎকীর্ণ করেন 13টি নিষেধাজ্ঞা বা অনুশাসন। শিলালিপির সঙ্গে রেখেছেন হাতির মূর্তির সম্মুখভাগ। মানবজাতির রাজনৈতিক ইতিহাস সত্যি যুদ্ধের একটি ইতিহাস, এবং যুদ্ধ শেষে মানবতার ও শান্তি রক্ষার জন্য কলিঙ্গের যুদ্ধের মতো অন্য কোনো যুদ্ধ এত সফল হতে পারেনি। এরপর বেলা 1:30 নাগাদ ধৌলিগিরি থেকে বেরিয়ে লাঞ্চ করে আমরা এলাম নন্দনকাননে 3:30 নাগাদ। আপনার নাম নেব? हाँ, नाम प्रकाश परिडा है, रघुनाथपुर घर है। আচ্ছা, রাইট থাকবে। 960 কোথায় যাচ্ছি তাহলে আগে? अभी जाए मंकी सेक्शन देखिएगा। ঠিক আছে, ঠিক আছে, চলুন। 8 জনের জুলজিক্যাল পার্ক, সাফারি, কিট, গাইড সমস্ত কিছু মিলিয়ে আমাদের টোটাল লাগবে ভেজ ননভেজ 580 দুইটা টাকা। খাবে, সাবানা पर একটু আছে, সাবানা पर তো আফ্রিকা থেকে আসছে। দেখো পেड़ का पेड़ बसा আছে, দেখো। কাঞ্জিয়া হ্রদের কাছাকাছি চন্দকা দামপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য সংলগ্ন প্রাকৃতিক বনে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই নন্দনকানন অবস্থিত। এই স্থানটি কৃষ্ণনগর এবং চুছাগড় সীমানা সংরক্ষিত বনের একটি অংশ জুড়ে অবস্থিত। সাফারিতে বাঘ, সিংহ, হরিণ ও ভালুকের আস্তানা ছিল। এই সাফারিগুলো করা হয় একটি নির্দিষ্ট এসি বাস করে, আর বাদবাকি চিড়িয়াখানা দেখবার জন্য ব্যাটারি চালিত একাধিক গাড়ি আপনাকে নিয়ে ঘুরে দেখাবে। লাইন দিয়ে এই গাড়িগুলোতে ঘুরে দেখতে হবে। 29শে ডিসেম্বর 1960-এ এই নন্দনকানন জুটি উদ্বোধন করা হয়। নন্দনকাননে 210টি ঘেরা রয়েছে বা ঘের রয়েছে। খাঁচা এবং খোলা পরীক্ষা উভয়ই থাকার কারণে চিড়িয়াখানাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নন্দনকাননের সমস্ত প্রাণীদের থাকার জন্য এখানে 116টি খাঁচা এবং 94টি খোলা পরীক্ষাযুক্ত ঘের রয়েছে। এখানে 156 প্রজাতির প্রাণী, যার মধ্যে 41 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 83 প্রজাতির পাখি, 26 প্রজাতির সরীসৃপ এবং 6 প্রজাতির উভচর প্রাণী রয়েছে। নন্দনকানন ভারতের একমাত্র চিড়িয়াখানা যেখানে পাতাস বানর, পূর্ব রোজেলা এবং খোলা বিল্ড স্টর্ক রয়েছে। এছাড়াও এখানে বিড়াল প্রজাতির ওরাংওটান, ভারতীয় প্যাঙ্গোলিন, স্ক্যালি ব্রেস্টেড মুনিয়া, বার্মিস পাইথন ইত্যাদি রয়েছে। ভারতের 3টি চিড়িয়াখানার মধ্যে এটি একটি যেখানে সবুজ ডানাওয়ালা ম্যাকাও এবং সিনেরিয়াস শকুনও রয়েছে। নন্দনকানন 1980 সালে বিপন্ন ঘড়িয়ালদের সফলভাবে বন্দি প্রজননের জন্য একটি অনন্য স্থান তৈরি করেছে। বিশ্বের ইতিহাসে এটি একটি বিরলতম ঘটনা যে সাধারণ রঙের বাঘ থেকে, মানে হলুদ কালো ডোরাকাটা যে বাঘ হয়, সেই বাঘ থেকে সাদা বাঘের জন্ম এবং সাদা বাঘের জন্য একটি প্রধান পোষক হিসাবে এই নন্দনকানন বিশ্ব জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান অবলম্বন করেছে। নন্দনকাননের অন্যান্য উল্লেখযোগ্য প্রজনন সাফল্যের মধ্যে রয়েছে ভারতীয় বনরুই, মালয় জায়ান্ট কাঠবিড়ালি 1974 সালে, স্লথ বিয়ার 1978 সালে, হিমালয়ান ব্ল্যাক বিয়ার 1982 সালে, সিংহ লেজযুক্ত ম্যাকাও 1983 সালে, ব্লু অ্যান্টেলার্ড হরিণ 1984 সালে, কাইম্যান কুড়ি 1990 সালে, জলাভূমি হরিণ, ধূসর হরিণ 2000 সালে এবং আরও অনেক রকমের নানা ধরনের ওপেন বিল সারস্য অনেক মুক্ত জীবন্ত প্রাণী। नहीं मतलब ये जो टाइगर लायन आया है, इसकी उम्र कितना है? मैं जानता हूँ टाइगर 3 साल का है। 3 साल। और लायन वाला? लायन वाला तो मालूम नहीं, हम तो टाइगर होगा 5-7 साल से तो ज्यादा होगा ही। कितना होगा मालूम नहीं। टाइगर 3 साल का हो गया। 3 साल का बोल के कितना बड़ा है, इतना साइज का है। पाँच बार 1991 সালের 1 অক্টোবর জুলজিক্যাল পার্কে একটি অনন্য সাদা বাঘ সাফারি প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের প্রথম সাদা বাঘ সাফারি।
নন্দনকানন দেশের প্রথম চিড়িয়াখানা যা ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জুস অ্যান্ড অ্যাকোয়ারিয়ামাস মানে ওয়াজায়ের সদস্যপদ লাভ করেছে। বিদায় নন্দনকানন, সরি লিঙ্গরাজ টেম্পলে আমরা ঢুকলাম না, অনেক রাত হয়ে গেছে বলে। প্রায় 6টা নাগাদ আমরা জু থেকে বেরিয়ে অস্বস্তিকর এসি বন্ধ করা গাড়িতে হোটেলের দিকে ফিরে এলাম। সুপ্রভাত বন্ধুরা, আজ 24শে এপ্রিল 2025। আজকে আমাদের এই অসাধারণ একটা জায়গা পুরী থেকে বিদায় নেবার পালা। বিশেষ কিছু বলা বা করার নেই। সকালে সামান্য কিছু ব্রেকফাস্ট খেয়ে আমরা হোটেলে লাগেজ গোছানোর জন্য চললাম। দুপুরে প্রায় 3টের সময় লাঞ্চ খেয়ে আমরা হোটেলের দিকে গেলাম। গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হোটেলের কিছু ডিউস ছিল ওগুলো মিটিয়ে আমরা মোটামুটি ওই 6:40-45 নাগাদ ওখান থেকে বেরালাম। আমাদের ট্রেন ছিল রাত্রির 7:45। হোটেল থেকে স্টেশনের দূরত্ব মোটামুটি 8 ঘন্টার মতো। আর কি বলবো, রাত্রি 7:45 দুরন্ত এক্সপ্রেস ছিল ট্রেন আমাদের। সামান্য কিছু ডিনার করে আমরা যে যার মতো শুয়ে পড়লাম। সকালে শিয়ালদাতে ট্রেন পৌঁছানোর কথা ছিল 4:05, কিন্তু 55 মিনিট লেট করার জন্য ট্রেনটি পৌঁছে সকাল 5টা নাগাদ। স্টেশনে পৌঁছে ওখান থেকে গাড়ি ভাড়া করে আমরা বাড়ির দিকে চললাম। বিদায় বন্ধুরা, আবার যদি সম্ভব হয় আবার আমরা পুরীতে আরেকবার আসবো।